প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি রাকিব স্যার তোমাদের মাঝে আবার উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস নিয়ে। আজ 9 মে, 26শে বৈশাখ, 15ই মাহে রমজান। তো আমি আজকে তোমাদেরকে অষ্টম শ্রেণীর একটি টপিকসের উপরে একটা ক্লাস নেব আজকে ইনশাআল্লাহ। তো সবাইকে পাঠের শুরুতেই অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে স্বাগতম এবং সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে এবং এখান থেকে কিছু শেখার চেষ্টা করবে। আর আলোচ্য পাঠটি আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা নিচের বিষয়টি চিন্তা করো, একটু তোমরা চিন্তা করো। দেখো, আমরা যখন লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উঠতে পারি না, হয়তো কিছু দূর লাফ দিয়ে উঠতে পারি, আবার নিচে পড়ে যাই, আবার ভূপৃষ্ঠে আমরা ফিরে আসি। এক কথায় অর্থাৎ আমরা লাফ দিয়ে কিছুটা উঠতে চাইলেও আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। আবার যদি আমরা খেয়াল করি, গাছের যে ফল আছে এই ফল মাটিতে পড়ে যায়, অর্থাৎ গাছের ফলটা গাছ থেকে অর্থাৎ বোটা থেকে খসে পড়লে এটা মাটিতে পড়ে যায়। এবং ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে মারলেও এটা মাটিতে পড়ে। তাহলে এটার কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। ঠিক আছে, কারণ হইল পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে, অর্থাৎ কোনো কিছু ছুঁড়ে মারলে, গাছের ফল হোক আর এই লাফ দিয়ে যেটাই হোক, আকর্ষণ করে। শুধু পৃথিবী কেন, আমাদেরকে আকর্ষণ করে, এটাই আমাদের এখন চিন্তার বিষয়। আসলে প্রত্যেকটা বস্তু কণাই কি নিজের দিকে মহাবিশ্বের ভিতরে একে অপরকে আকর্ষণ করে। এই আকর্ষণকে আমরা কি বলি? মহাকর্ষ বলি। অর্থাৎ আমি লাফ দিলাম, আবার ভূপৃষ্ঠে ফিরে আসলাম, গাছের ফল মাটিতে পড়লো, ক্রিকেট বল ছুঁড়ে মারলাম, সেটাও আবার ফিরে আসলো। অর্থাৎ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে আকর্ষণ করে বা টেনে নিয়ে আসে। তাহলে এগুলো সবই কি আকর্ষণের কারণে হয়। আর এই আকর্ষণকেই আমরা কি বলি? মহাকর্ষ বলি। তো এই মহাকর্ষ বিষয়ে চলো আমরা নিউটনের আপেল কাহিনীটা শুনি। অর্থাৎ নিউটনের যে আপেল কাহিনীটা আছে সেটা আমরা একটু দেখি। তোমরা নিশ্চয়ই নিউটনের আপেল পড়ার কাহিনী শুনে থাকবে। আপেল পড়ার যে কাহিনীটা শুনে থাকবে। কথিত আছে, নিউটন একদিন বাগানে চিন্তা করছিলেন, এমন সময় গাছ থেকে একটি আপেল মাটিতে পড়তে দেখলেন। তার মনে প্রশ্ন জাগলো, আপেলটি মাটিতে কেন পড়লো? নিশ্চয়ই কে একে মাটি টানছে। চিন্তা ভাবনা তিনি করতে লাগলেন, মাটি কেন টানলো। এরপর তিনি মাটিতে কেন টানলো, এটা তো উপরের দিকেও যেতে পারতো। চিন্তা ভাবনা শেষে তিনি উপনীত হলেন পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পৃথিবীর সকল বস্তুকে তার নিজের দিকে টানে। পরে তিনি আরো একটা সিদ্ধান্তে উপনীত হন যে মহাবিশ্বের বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, আর এই পৃথিবীর বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয় মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের প্রতিটি বস্তুই কি একে অপরকে আকর্ষণ করে, আর এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকেই বলা হয়েছে মহাকর্ষ। তাহলে আমরা এই আপেলের কাহিনী অর্থাৎ নিউটনের আপেল কাহিনী থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা আজকের আলোচ্য পাঠ বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের 7ম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ বিষয়। আর আমাদের পৃথিবী ও মহাকর্ষ বিষয় কারণ আমরা
আপেল কাহিনী কিংবা চিন্তার বিষয় থেকে দেখলাম। আমরা পাঠ 1 থেকে 3 দেখব, আর পাঠের বিষয় মহাকর্ষ আর অভিকর্ষ। আমরা আজকে মহাকর্ষ ও অভিকর্ষ বিষয়ে বিস্তারিত জানার এবং আজকের ক্লাসে বিস্তারিত তোমাদেরকে বোঝানো হবে। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, তাহলে তোমরা ক্লাস থেকে কিছু উপকৃত হবে। তো আমরা এই 7ম অধ্যায়ের পাঠ 1 থেকে 3 যে মহাকর্ষ অভিকর্ষ, এই জিনিসটা আমরা বিস্তারিত জানবো। তবে আজকের অনলাইন ক্লাসটা একটু ব্যতিক্রম। 1 থেকে 3 পাঠের ভিতরে যে প্রশ্নগুলো আসে বা কি প্রশ্ন হতে পারে, এরকম সব সম্ভাব্য প্রশ্নগুলো দিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমাদের আজকের পাঠের শেখার বিষয়। অর্থাৎ আজকের পাঠে আমরা যেগুলো শিখতে পারবো এটা প্রশ্ন আকারে দেওয়া আছে এবং ওই প্রশ্ন আকারেই তোমাদেরকে বোঝানো হবে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো যে প্রশ্নটা কিরকম হবে, এবং সৃজনশীলের ভিতরেও এভাবে আসবে। তাহলে প্রথমে আমরা মহাকর্ষ কি, পাঠের শুরুতে আমরা মহাকর্ষ জিনিসটা কি সে বিষয়ে আমরা আগে শিখব। আজকের পাঠে আমরা শিখব, দ্বিতীয় প্রশ্নটা আমরা শিখব, নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত করো, ব্যাখ্যা করো এবং গাণিতিক ব্যাখ্যা দাও। অর্থাৎ নিউটনের যে মহাকর্ষের সূত্রটা, এটা বিবৃত করব, ব্যাখ্যা করব, গাণিতিক ব্যাখ্যা দিব। ঠিক আছে, যে কোনো রকমে আসতে পারে প্রশ্নটা, এবং এটা দিয়ে অঙ্কও আসতে পারে। এরপর মহাকর্ষ ধ্রুবক কি বা জি কি, জি কে বিশ্ব সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক বলা হয় কেন, অর্থাৎ জি কে বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়। এরপর আমরা জানব মহাকর্ষীয় ধ্রুবক এর মান, যেটা 6.673 10⁻11 নিউটন পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়। অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবকের এই মান বলতে আমরা কি বুঝি। এরপর আমরা জানব অভিকর্ষ বা মধ্যাকর্ষণ কি। অর্থাৎ আমরা মহাকর্ষ আর অভিকর্ষ আজকে আলোচনা, মহাকর্ষের অংশ শেষ হলে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ কি। আর অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ বল বলা হয় কেন, অর্থাৎ অভিকর্ষ বলকে এক ধরনের মহাকর্ষ বল বলা হয় কেন। আর অভিকর্ষ ত্বরণ কাকে বলে বা জি কি, অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য অভিকর্ষ ত্বরণ কাকে বলে বা জি কি এভাবে আসতে পারে। আর অভিকর্ষ ত্বরণের জি এর মান নির্ণয় বা জি এর সমীকরণ প্রতিপাদন, অর্থাৎ এখানে একটা আমরা সমীকরণ প্রতিপাদন করব, এখানে জি এর মান নির্ণয় পরীক্ষা আসতে পারে, অথবা এর সমীকরণ প্রতিপাদন করতে পারে। এবার অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয় কেন, অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয় কেন, অর্থাৎ জি এর মান কেন পরিবর্তন হয়, এই বিষয়ে আমরা আজকের পাঠে শিখব। তোমরা জানতে পারবে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার বলতে কি বোঝায়। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানটা 9.8 মানে কি বোঝা। সর্বশেষ যেটা শিখবো, কোনো বস্তুকে ছেড়ে দিলে তা মাটিতে পড়ে কেন, কোনো বস্তুকে ছেড়ে দিলে মাটিতে পড়ে কেন। তাহলে আমরা আজকের আলোচ্য পাঠে এই 1 থেকে 3 এই পাঠের ভিতরে মহাকর্ষ অভিকর্ষের এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় আসে, এবং এই প্রশ্নগুলোরই উত্তর বা এই প্রশ্নগুলা মানে কি, এগুলাই আমরা জানার চেষ্টা করব। এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো যদি জানো, তাহলে তোমরা সৃজনশীল তোমাদের জন্য একবারে ইজি হয়ে যাবে। তো প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পাঠে চলো যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর মাধ্যমে পুরো পাঠটা জানার চেষ্টা করি। অর্থাৎ মহাকর্ষ এবং অভিকর্ষ সম্পর্কে বিস্তারিতভাবে আমরা আজকে জানার চেষ্টা করি। তো প্রথমে আমাদের আলোচ্য পাঠের যে প্রথম প্রশ্নটা, সেটা হলো মহাকর্ষ। প্রথম পাঠের যে প্রথম যে অংশটা, সেটা হলো মহাকর্ষ। তাহলে এখন আসো আমরা মহাকর্ষ জিনিসটা কি একটু জানি। মহাকর্ষ হলো এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয়েছে মহাকর্ষ। তাহলে যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হয়েছে মহাকর্ষ। মহাবিশ্বের ভিতরে যে কোনো দুটি বস্তু হলেই হবে। উদাহরণস্বরূপ এ ও বি দুইটা বস্তু নিচে ছবি দেওয়া আছে, এদের ভিতরে যে আকর্ষণ, যে বল আকর্ষণ, সেটা হয়েছে মহাকর্ষ বল। অর্থাৎ এ আর বি দুটা বস্তু,
এটার মাঝখানে আমরা দেখতেছি এফ আকর্ষণ বল, ঠিক আছে। এই আকর্ষণ বলটাকেই বলা হয়েছে মহাকর্ষ বলে, ঠিক আছে। তাহলে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণকে আমরা কি বলবো? মহাকর্ষ বলবো। অর্থাৎ মহাকর্ষটাই হবে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে আকর্ষণ। একবারে সিম্পল, তোমরা এটা মনে রাখবে, কারণ এটা তোমাদের ক্লাস 9-এ এটা ফিজিক্সে গেলে কাজে লাগবে। সুতরাং এখান থেকে তোমরা এটা ফিজিক্সের যেহেতু অংশ, সুতরাং তোমরা এটা ভালো করে করলে পরবর্তী ক্লাসে পারবে। এরপর আমরা জানি নিউটনের মহাকর্ষীয় সূত্রটি বিবৃত ব্যাখ্যা করো, গাণিতিক ব্যাখ্যা দাও। অর্থাৎ মহাকর্ষীয় যে সূত্রটি আছে নিউটনের, এটা বিবৃতি করতে বলবে অথবা এবং ব্যাখ্যা করতে বলবে অথবা গাণিতিক ব্যাখ্যা দিতে বলবে। অর্থাৎ একই কথাই, মহাকর্ষীয় সূত্রটি লিখতে বলবে, ব্যাখ্যা করতে বলবে বা গাণিতিক ব্যাখ্যা দিতে বলবে। তাহলে তোমরা এই সূত্রটা এবং গাণিতিক ব্যাখ্যাটা বিস্তারিতভাবে লিখতে পারবে। তো নিউটনের মহাকর্ষীয় সূত্রটি যে আপেল মাটিতে পড়ে এর উপর ভিত্তি করে যে নিউটন লিখছিল, সেখানে বলা হয়েছিল দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভর এবং মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। অর্থাৎ দুটি বস্তুকণার মধ্যকার যে আকর্ষণ বলের মান, এটা বস্তুদ্বয়ের ভর এবং এদের মধ্যবর্তী দূরত্বের উপরে নির্ভর করবে, এ কথাই বলা আছে নিউটনের মহাকর্ষের সূত্র অনুযায়ী। আর বস্তুদ্বয়ের মাধ্যমের প্রকৃতি বা আকৃতি কিংবা মাধ্যমের উপরে নির্ভর করবে না। অর্থাৎ এদের আকৃতি, প্রকৃতি কিংবা মাধ্যমের উপরে নির্ভর করবে না। আর বস্তুদ্বয়ের ভর যত বেশি হবে, আকর্ষণ বলও কি বেশি হয়, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব বেশি হলে বল কি হবে? কম হবে। অর্থাৎ দুটি বস্তুর ভিতরে দূরত্ব বেড়ে গেলে আকর্ষণ বলও কমে যাবে। এই সম্পর্কে নিউটনের একটা সূত্র আবিষ্কার করেছেন, যেটাতে নিউটনের মহাকর্ষীয় সূত্র বলা হয়েছে। আমরা যদি চুম্বক দিয়ে হিসেব চিন্তা করি, আমরা চুম্বকের কাছে যখন লোহাকে নিয়ে আসি তখন ওকে দ্রুত হয়, দূরে নিলে আকর্ষণ কমে যায়, এরকম। মহাকর্ষীয় সূত্রটা কি বলছে? যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। নিউটনের মহাকর্ষীয় সূত্রটা কি? মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। আর এই আকর্ষণ বলের নাম বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এ বল বস্তুদ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তার মানে এখানে আমরা দুইটা অংশ, প্রথমে পার্টে আমরা যেটা দেখলাম যে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, অর্থাৎ এই আকর্ষণটা হবে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। আমরা ছবিটার দিকে তাকাই, দুইটা ভর m1 m2 দেওয়া আছে, আর বলছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তবে বস্তুদের মাঝখানে দূরত্ব d দেওয়া আছে। এই ছবিটার ভিতরে তোমরা লক্ষ্য করো, m1 একটি বস্তু, m2 একটি বস্তু, এবং এদের মধ্যবর্তী দূরত্ব এবং ভরের গুণফলের সমানুপাতিক। আবার বলছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যখন বলছে তখন আমরা দেখো নিচে d এর ছবি দেওয়া আছে, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখানে দুইটা অংশ আমাদেরকে বলা হয়েছে সূত্রের মেইন অংশ। আর এই বলদ্বয় সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এই বল বস্তুকণাদ্বয় সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন যদি আমরা এই বস্তুদ্বয় m1 m2 ধরি এবং এদের পরস্পর দূরত্ব d দূরে স্থাপন করা হয়, তাহলে এদের মধ্যকার আকর্ষণ বলটা যদি f হয়, তাহলে মহাকর্ষীয় সূত্র অনুযায়ী প্রথম যে অংশটা আমরা পাই বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। তাহলে পুরো ভর হচ্ছে কি m1 m2, তাহলে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাহলে f সমানুপাতিক m1 m2। আমরা সংক্ষেপে এটা লিখতে পারি f সমানুপাতিক m1 m2। তো এরপরের যে অংশটা বলা হয়েছে এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা আসো দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে আমরা কি লিখতে পারি? f সমানুপাতিক 1/d²। এর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক যেহেতু বলা হয়েছে, ব্যস্তানুপাতিক হলে 1/, লিখতে হয়, ঠিক আছে। তাহলে ভরের গুণফলের বলা হয়েছে সমানুপাতিক, আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ বর্গ আবার ব্যস্তানুপাতিক। তাহলে এটা আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। তাহলে এখন দেখো এটা 1 নম্বর সমীকরণ পেলাম f সমানুপাতিক m1 m2, আর 2 নম্বর সমীকরণটা পেলাম f সমানুপাতিক 1/d²। তাহলে ভরের গুণফলের সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন 1 আর 2 যদি
আমরা একত্রিত করি, তাহলে আমরা 1 নম্বরে যেটা আছে F সমানুপাতিক M1 M2, দেখো এখানেও F আছে। আবার 2 নম্বর সমীকরণ যেটা আমরা পেয়েছি F সমানুপাতিক F ব্যস্তানুপাতিক তোমার 1/d² অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুইটা যদি আমরা একত্রিত করে দেই, 2 নাম্বারটা F সমানুপাতিক 1/d², এর দুটো একত্রে করলে তাহলে F সমানুপাতিক চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি M1 M2/d²। ঠিক আছে, তাহলে দেখো দুইটার ওই পাশে M1 M2 উপরে যাবে, দেখো তো এখানে 1 ছিল, আর d² যাবে নিচে। তাহলে আমরা লিখতে পারি এই সমানুপাতিক চিহ্নটা উঠায় দিলে একটা ধ্রুবক চিহ্ন লিখতে হবে, সমান সমান দিয়ে লিখলে সেটা হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক, একে বলা হয়েছে বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। অর্থাৎ নিউটনের মহাকর্ষীয় ধ্রুবকে একটি বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক আছে। ঠিক আছে, অর্থাৎ সমানুপাতিক চিহ্ন যখনই আমরা উঠে দেব যে কোনো অঙ্কে বা যে কোনো প্রমাণে, তখন একটা ধ্রুবক ধরতে হয়। ঠিক আছে, তাহলে আমরা নিউটনের যে মহাকর্ষীয় সূত্রটি এটা বিবৃত করলাম, অর্থাৎ এটা সূত্রটা লিখতে হবে, পাশাপাশি ব্যাখ্যা বা গাণিতিক ব্যাখ্যাটাও আমরা বিস্তারিতভাবে জানলাম। আশা করি তোমরা এরকমভাবে পরীক্ষায় যদি অ্যান্সার করো প্রশ্নে অবশ্যই তোমরা কি ফুল মার্কস পাবে। ঠিক আছে, জি একটি যে সমানুপাতিক ধ্রুবক, মানে এই সমানুপাতিক ধ্রুবকটা কি, জি যে মহাকর্ষীয় ধ্রুবক এটা কি, এ সম্পর্কে আমরা একটু জানি যে মহাকর্ষীয় ধ্রুবক কি বা জি কি, আর জিকে কেনই বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হলো। তাহলে এটার সংজ্ঞাটা আমরা এভাবে দিব: 1 কেজি ভরের দুটি বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে, অর্থাৎ 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন করলে এরা পরস্পরকে যে আকর্ষণ করে তাকে মহাকর্ষীয় ধ্রুবক বা জি বলে। ঠিক আছে, তাহলে 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্বে স্থাপন হবে, এর মান হলো 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, অর্থাৎ জি এর একটা নির্দিষ্ট মান আছে। তাহলে 1 কেজি ভরের দুটো বস্তুকে 1 মিটার দূরত্বে স্থাপন করলাম, আর এরা পরস্পরকে যে বলে আকর্ষণ করলো সেটাই মহাকর্ষীয় ধ্রুবক। আর জি এর মানটা মুখস্থ রাখবে, এটা অঙ্ক করার সময় কাজে লাগবে। 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এখন জিকে কেন মহাকর্ষীয় ধ্রুবক বলা হলো বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হলো? জি এর মান এই মহাবিশ্বের সকল স্থানে একই রকম। এর মান বস্তুদ্বয়ের আকার, আয়তন বা তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে না, অর্থাৎ বস্তুদ্বয়ের ভর বলো, আকার বলো, আয়তন বলো, এদের উপর নির্ভর করে না। আর জি এর মান সবসময় কি থাকে, অর্থাৎ ভর, আকার, আয়তন বা তাদের মধ্যবর্তী দূরত্বের উপরে এই মানটা কখনোই নির্ভর করে না। আর জি এর মান সবসময় কি থাকে, ধ্রুব থাকে, ধ্রুবক ধরা হয়েছে, এই জন্য একে বিশ্বজনীন বা মহাকর্ষীয় ধ্রুবক বলা হয়, বা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা, যে কোনো একটা আমরা বলতে পারি। জি এর মান সকল জায়গায় কি একই থাকে। তাহলে এখানে আমরা এটা বড় হাতের জি। তো এখন মহাকর্ষীয় ধ্রুবকের যে মানটা 6.673 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার বলতে কি বোঝায়, এটা পরীক্ষা আসলে তুমি কি লিখবা? তাহলে মহাকর্ষীয় ধ্রুবক এত বলতে বোঝায় 1 কেজি ভরের দুটি বস্তু 1 মিটার দূরে স্থাপন করলে এরা পরস্পর এত বলে আকর্ষণ করে। ঠিক আছে, অর্থাৎ 1 কেজি ভরের দুটো বস্তুকে যদি 1 মিটার দূরে স্থাপন করি তাহলে তারা পরস্পর এত বলে আকর্ষণ করে, অর্থাৎ এই বস্তুটা এত বলে পরস্পরকে কি করবে, আকর্ষণ করবে। তাহলে মহাকর্ষীয় ধ্রুবককে এত বলতে কি বোঝায়, আমরা এটা পরীক্ষায় আসলে সংক্ষেপে এভাবে লিখব। তো এখন এই মহাকর্ষীয় ধ্রুবক সম্পর্কে যাওয়ার পরে আমাদের এখন আসবে মহাকর্ষ সবশেষ, এখন অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ কি, অর্থাৎ এতক্ষণ আমরা মহাকর্ষ সম্পর্কে জানলাম, এখন আমরা অভিকর্ষ সম্পর্কে জানব। তাহলে আগে থেকে আমরা মহাকর্ষ সম্পর্কে যখন জানলাম, ক্রিকেট বল ফলের বিষয়ে আমরা জানলাম যে যখনই ক্রিকেট বল উপরে নিক্ষেপ করা হয় তখন এটা নিচে চলে আসে, ফল গাছ থেকে মাটিতে পড়লে সেটাও নিচে চলে আসে। তাহলে এখানে আমরা দেখতে পেলাম
যে প্রত্যেকটা জিনিসকেই পৃথিবী আকর্ষণ করতেছে, অর্থাৎ পৃথিবী তার নিজের দিকে, অর্থাৎ তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে নিয়ে আসতেছে। অর্থাৎ যে কোনো একটি বস্তু আর পৃথিবী, অর্থাৎ পৃথিবী তার কেন্দ্রের দিকে ওই বস্তুটাকে টেনে নিয়ে আসতেছে। অর্থাৎ ক্রিকেট বল হোক, ফল হোক, যেটাই হোক না কেন, তাহলে এখানেও একটা আকর্ষণ কাজ করতেছে। তাহলে এটাই অভিকর্ষ। তাহলে আমরা লিখতে পারি পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণকে অভিকর্ষ বল বলে। অর্থাৎ পৃথিবী এবং অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কি বলে? অভিকর্ষ বল বলে। তাহলে এখন এটার জন্য আমরা উদাহরণ কি দেব? উদাহরণ হিসেবে আমরা এটার বলতে পারি যে পৃথিবী এবং চন্দ্র, চন্দ্র বা পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, অর্থাৎ চন্দ্র ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ, তাকে অভিকর্ষ বলে। অর্থাৎ পৃথিবী থাকবে, তার সাথে অন্য একটি বস্তু আমরা অ্যাড করে দিলেই সেটা হয়ে যাবে কি? অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ। এখন অভিকর্ষ আমরা জানলাম আর মহাকর্ষ আমরা জানলাম। তাহলে এখন আমাদের প্রশ্ন আসতে পারে এ বিষয়ে যে অভিকর্ষ বলকে এক ধরনের মহাকর্ষ বলা হয় কেন? তাহলে অভিকর্ষ যে বলটা, এটা এক ধরনের মহাকর্ষ বলা হয় কেন? এই ধরনের প্রশ্ন আসতে পারে। এখন আমরা যদি এটার উত্তর জানি, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে বিদ্যমান আকর্ষণকে কি বলে? মহাকর্ষ। অর্থাৎ মহাবিশ্বের দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। এটা আমরা মহাকর্ষের সংজ্ঞার ভিতরে জানলাম। আবার অভিকর্ষের সঙ্গে আমরা জানলাম দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তাকে বলা হয়েছে অভিকর্ষ। কিছুক্ষণ আগে আমরা এই অভিকর্ষের সংজ্ঞাটা আগের অংশে আমরা জানলাম যে অভিকর্ষটা, মহাকর্ষ হইল দুটি বস্তুর মধ্যে মহাবিশ্বে, আর অভিকর্ষ, মহাকর্ষটা হইলো দুটি বস্তুর ভিতরে, আর অভিকর্ষ হইলো দুটি বস্তুর মধ্যে একটা পৃথিবী হতে হবে। তাহলে সূর্য ও চন্দ্র, এদের মধ্যে যে আকর্ষণ, এটা মহাকর্ষ। আবার পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, সেটাকেও কি বলছে? অভিকর্ষ। তাহলে যেহেতু পৃথিবী এই মহাবিশ্বের একটি বস্তু, তাই পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, ঠিক আছে, পৃথিবী ও চন্দ্রের মধ্যে যে আকর্ষণ, তা এক ধরনের মহাকর্ষ। সুতরাং বলা যায় অভিকর্ষ এক ধরনের কি? মহাকর্ষ। অর্থাৎ মোট কথা, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর কথা বলা হয়েছে, তাহলে দুটি বস্তুর ভিতরে পৃথিবী ও চন্দ্র হতে পারে। আর অভিকর্ষের ক্ষেত্রে বলা হয়েছে পৃথিবী হতে হবে, আর আরেকটা বস্তুর সাথে তুলনা করলে সেটা হবে যে আকর্ষণ, সেটা হবে অভিকর্ষ। তাহলে আমরা অভিকর্ষ বলকে কি? মহাকর্ষ বলতে পারি। অর্থাৎ সকল অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা যায়। ঠিক আছে? তাহলে মহাকর্ষ আর অভিকর্ষের ভিতরে তোমরা পার্থক্য বুঝতে পেরেছো। অভিকর্ষ ত্বরণ এখন আসছে। অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ বা জি, এই অভিকর্ষ ত্বরণটা কি? অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে, অর্থাৎ ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়েছে। বেগ বৃদ্ধির হার, খেয়াল রাখবে, মাধ্যাকর্ষণজনিত ত্বরণ বলা হয়, জি দ্বারা প্রকাশ করা হয়, এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ যেটা আমরা জানলাম যে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ ভূপৃষ্ঠে আসতে হবে। আর অভিকর্ষ যেহেতু পৃথিবীর সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ পৃথিবী আর অন্য একটা বস্তুর সাথে তুলনা করা হয়, তাহলে আমরা এটা জি দ্বারা প্রকাশ করব, আর এর এককটা তোমরা মনে রাখবে। তাহলে অভিকর্ষ ত্বরণ যদি পরীক্ষা আসে কাকে বলে, অবশ্যই তোমরা লিখতে পারবে। এখানে মূল জিনিসটা বেগ বৃদ্ধি। এখন আমরা আসবো অভিকর্ষ ত্বরণ জি এর মান নির্ণয়। অর্থাৎ এটা দিয়ে অঙ্ক আসতে পারে, জি এর সমীকরণ প্রতিপাদন করতে বলতে পারে। আবার এও আসতে পারে জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এটাও বলতে পারে। আবার জি এর মান বস্তু নিরপেক্ষ স্থান নিরপেক্ষ নয়, এটা তো আসার পাশাপাশি আবার জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, এটাও আসতে পারে পরীক্ষায়। বা এখানে আবার দুটা সমীকরণ আকারে দেওয়া আছে, জি এর মান বস্তু, বা দেখাও যে জি সমান সমান বড় হাতের জি এম বাই ডি স্কয়ার, অথবা জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। তো আমরা আগে দেখেছিলাম বড় হাতের জি মহাকর্ষীয় ধ্রুবক বা সর্বজন ধ্রুবক বা বিশ্বজনীন ধ্রুবক, আর এখানে ছোট হাতের জি। তাহলে জি এর মান নির্ণয়ের জন্য পৃথিবীর ভর আমরা ধরলাম এম, পৃথিবীর ভরকে এম বলা হলো। আর ভূপৃষ্ঠের নিকটে অবস্থিত আর একটা বস্তুর ভর এম, অর্থাৎ পৃথিবীর নিকটবর্তী আর একটা বস্তু ধরা হলো এম। পুরা পৃথিবীর ভর হলো এম। আর কারণ আমরা দুইটা বস্তুর ভিতরেই কিন্তু অভিকর্ষ ক্ষেত্রে পৃথিবী অন্য একটা বস্তু, তাহলে সেক্ষেত্রে পৃথিবী হয়েছে এম, অন্য একটা বস্তু ধরা হলো ছোট হাতের এম, তাহলে বড় হাতের এম পৃথিবী।
আর পৃথিবী ওই বস্তুটার ভিতরে মধ্যবর্তী দূরত্ব হলো ডি। তাহলে এই জিনিসটা আমরা ধরে নিলাম যে বস্তু এবং পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হলো ডি। তাহলে পৃথিবীর ভর এম, তাহলে পৃথিবী বদললাম, আর আরেকটা বস্তু সেটার দূরত্ব। তো এখন আমরা মহাকর্ষ যে সূত্রটা আমরা জানলাম নিউটনের, সে অনুযায়ী লিখতে পারি এফ সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার। ওখানে ছিল কিন্তু M1 M2, আর এখানে বড় হাতের এম ছোট হাতের এম ধরা হয়েছে, কারণ পৃথিবীর ভর হয়েছে এম, আর আরেকটা বস্তুর ভর ধরা হয়েছে ছোট হাতের এম, আর বাদ বাকি সব ঠিক আছে, নিচে ডি স্কয়ার অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। তো এখন আমরা আবার জানি যে বলের পরিমাপ থেকে আমরা পাই অভিকর্ষ বল হইল ভর আর অভিকর্ষ স্থানের গুণফলের সমান, অর্থাৎ অভিকর্ষ বলটা হবে বস্তুর ভর আর অভিকর্ষ ত্বরণের সমান। তাহলে অভিকর্ষ বল হয়েছে আমাদের এফ ধরা হয়েছে, এফ সমান সমান আমরা কি লিখতে পারি এম জি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিলাম, এফ সমান সমান এম জি, ভর হয়েছে এম, অভিকর্ষ ত্বরণ জি আগে আমরা জানি। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। আগের অংশে দেখি আমরা 1 নম্বর সমীকরণ পাইছি এফ সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার এফ, এখানেও এফ সমান সমান, আবার 2 নম্বর সমীকরণও এফ সমান সমান এম জি। তাহলে আমরা এই দুইটা সমীকরণকে যদি একত্র করে দেই তাহলে এম জি সমান সমান কি লিখতে পারি জি এম এম বাই ডি স্কয়ার, অর্থাৎ দুই পাশ থেকে এফ সমান, এখন এম দুটা যদি আমরা কেটে দেই দুই পাশে এম, তাহলে এখন বাকি থাকে কি, দুই পাশ থেকে এম কেটে দিলাম, জি সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার। তাহলে জি সমান সমান জি এম এম বাই, এটা 3 নম্বর সমীকরণ দিলাম। 3 নম্বর সমীকরণ ডান পাশে বস্তুর ভর এম অনুপস্থিত, অর্থাৎ নাই বস্তুর ভর। বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডি আছে, অর্থাৎ আমরা যে পৃথিবী এবং অন্য একটা বস্তু কল্পনা করলাম, এখন বস্তুর ভর এখানে দেখতেছি শেষে এসে সমীকরণে অনুপস্থিত, বস্তুর ভর নেই। তাহলে বস্তু ও পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডি উপস্থিত। আর আমরা যেহেতু জানি জি এবং পৃথিবীর ভর সবসময় ধ্রুবক থাকে, তাই অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ পৃথিবী যে আমরা একটা কল্পনা করছি পৃথিবীর অন্য একটা বস্তু, তাহলে ওই বস্তুটার মানে ভরের উপর নির্ভর করবে না। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ভর ডি এর উপর কি নির্ভর করে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে। আর জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও কি স্থান নিরপেক্ষ নয়। তার মানে আমরা এখানে দেখলাম বস্তু নিরপেক্ষ হতে পারে কিন্তু জি এর মান স্থান নিরপেক্ষ হবে না। অর্থাৎ তাহলে আমরা জানলাম জি এবং এম দুটাই যদি ধ্রুবক হয়, জি এবং এম দুটাই ধ্রুবক, তাহলে আমরা এই দুটো উঠায় দিয়ে সমানুপাতিক চিহ্ন বসানো হয়েছে, জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার, অর্থাৎ জি এবং এম দুটাই ধ্রুবক। তাহলে এখানে আমরা একটা জিনিস জানলাম যে জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না, আর জি সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অভিকর্ষ ত্বরণটা কি পেলাম, পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, কারণ আমরা শুরুতেই একটা বস্তু এবং পৃথিবী এটা নিয়ে কিন্তু শুরু করেছিলাম অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে ওই বস্তুটার সাথে যে দূরত্ব সেটার বর্গের ব্যস্তানুপাতিকটাই হলো জি। তাহলে আমরা অভিকর্ষ ত্বরণের জি এর দিয়ে যদি কোনো অঙ্ক আসে আমরা করতে পারবো, সমীকরণ প্রতিপাদন করতে পারবো। এখন আমরা এখানে সবগুলো উত্তরই পেয়ে গেলাম। এখন অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয় কেন, প্রশ্নটা আসছে অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হয় কেন, অভিকর্ষ ত্বরণ যে জি এর মানটা এটা কেন পরিবর্তন হয়। দেখো আমরা কেন পরিবর্তন হয়, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের যে দূরত্ব, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর হলে আগে যে আমরা সমীকরণটা পাইলাম জি সমান সমান জি এম এম বাই ডি স্কয়ার, সেটা পরিবর্তন হয়ে যাবে জি সমান সমান জি এম বাই আর স্কয়ার, অর্থাৎ এখানে দূরত্ব বাদ দিয়ে ব্যাসার্ধ চিন্তা করা হয়েছে। তাহলে যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, পৃথিবীটা কি সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চল খানিকটা চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আর কি ধ্রুব ধরা যাবে না, সর্বত্র এক নয়। আর এর মান এক হলে ধ্রুব ধরতে পারতাম, কিন্তু যেহেতু এক নয় খানিকটা চাপা, এই জন্য আর ধ্রুব নয়, সেহেতু ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান এক হবে না। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়,
তাহলে মেরু অঞ্চলে কি পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম, তাহলে আর কম হলে জি এর মান হবে বেশি, তাহলে মেরু অঞ্চলে জি এর মান সবচাইতে আমরা বেশি ধরা হয়, তাহলে জি এর মান 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু থেকে যখন আমরা বিষুবীয় অঞ্চলে যাব তখন আর এর মান বাড়তে থাকায় জি এর মান কি কমতে থাকবে, অর্থাৎ আর এর মান বাড়লে জি এর মান কমবে, আর জি এর মান বাড়লে আর এর মান কমবে, সিম্পলি। বিষুব অঞ্চলে অর্থাৎ আমরা খেয়াল রাখবো আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কমবে, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ যত বাড়বে জি এর মান তত কমতে থাকবে। তাহলে এখন বিষুব অঞ্চলের ক্ষেত্রে আর এর মান সবচেয়ে বেশি আমরা পাই, তাহলে জি এর মান কখন কমে আসে তখন হয় 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হিসাবের সুবিধার জন্য আমরা ভূপৃষ্ঠে যে জি এর আদর্শ মান ধরা হয় সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর অর্থ হচ্ছে ভূপৃষ্ঠে মুক্ত, এর অর্থ হলো অর্থাৎ এই দুইটা মানের যে আমরা দেখতেছি ব্যবধান সেটাকে আমরা আদর্শ মান হিসাবে 9.8 ধরি। তাহলে এর অর্থ হচ্ছে মুক্ত বা পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পায়, অর্থাৎ মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পায়, মিটার পার সেকেন্ড স্কোয়ার বেগে বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে তোমরা এটা খেয়াল রাখবা, মেরু অঞ্চলে জি এর মান বেশি। তাহলে এখন আমরা যে অভিকর্ষ স্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলাম, এটা বলতে কি বোঝায়? তাহলে পরীক্ষা আসলে লিখবে এত বলতে বোঝায় অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার বৃদ্ধি পায়। তাহলে আমরা ওই আগের কথাটাই শেষে, আগের আলোচ্য অংশের যে শেষের অংশটাই আমরা এখানে বলতে পারি যে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত বস্তুর এত বৃদ্ধি পায়। এখন কোনো বস্তুকে আমরা ছেড়ে দিলে তা মাটিতে পড়ে যায় কেন? আমাদের সর্বশেষ প্রশ্ন, কোনো বস্তু ছেড়ে দিলাম, এটা তো উপরের দিকে যেতে হতো, কোনো বস্তুকে ছেড়ে দিলে তা অভিকর্ষ টানে নিচে পড়ে, পৃথিবীর যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে। আর যখন কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হয় তখন পৃথিবীর কেন্দ্রমুখী বল বস্তুর উপর কাজ করে, যেহেতু পৃথিবীর তুলনায় বস্তুর ভর কি, কোনো বস্তুকে ছেড়ে দিলে কেন্দ্রমুখী বল কাজ করে, আর পৃথিবীর তুলনায় বস্তুর ভর সবসময় কম হয়, তাই বস্তুর নিচে পড়ে যায়। তাহলে মোট কথা হলো পৃথিবী এবং অন্য একটা বস্তুর ভিতরে আকর্ষণ হচ্ছে অভিকর্ষ। এখন পৃথিবীর তো বস্তুর ভর কম হবে পৃথিবীর তুলনায়, পৃথিবীর ভর বেশি, এই জন্য পৃথিবীর আকর্ষণটাও বেশি, এই জন্য কোনো বস্তু ছেড়ে দিলে সেটা মাটিতে পড়ে যাবে। অর্থাৎ মোট কথা যে কোনো বস্তু আমি ছেড়ে দিই পৃথিবীর ভরও বেশি, তার আকর্ষণটাও বেশি, তাই বস্তুটা কি তার কাছেই চলে আসে। তাহলে এখানে জন্য কোনো বস্তুকে ছেড়ে দিলে তা মাটিতে পড়ে আসবে। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ, একটা উদ্দীপক তোমরা লক্ষ্য করো, বাড়ির কাজে এই একটা বস্তু, বি একটা বস্তু, এ বস্তুর ভর 1000 কেজি, এই বস্তুটার ভর 500 কেজি, এদের মধ্যবর্তী দূরত্ব ডি এর মান 200 সেন্টিমিটার, আর এখানে একটা আকর্ষণ বল দেওয়া আছে 8.34 10⁻⁶ নিউটন, অর্থাৎ আকর্ষণ বল। তাহলে এখানে তোমাদেরকে উদ্দীপক দিয়ে প্রশ্ন করবো অভিকর্ষ বা মধ্যাকর্ষণ কি, একটা প্রশ্ন আসতে পারে এই উদ্দীপকের আলোকে, অভিকর্ষ বা মধ্যাকর্ষণ কি, যে কোনো বস্তুকে ছেড়ে দিলে তা মাটিতে পড়ে কেন? কিছুক্ষণ আগেই আমরা শিখলাম যে কোনো বস্তুকে ছেড়ে দিলে কেন সে মাটিতে পড়বে, উপরেও তো চলে যেতে পারতো। আর মহাকর্ষীয় ধ্রুবক ওই যে বড় হাতের জি এর মান নির্ণয়, অর্থাৎ এই উদ্দীপকের আলোকে আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র দিয়ে বড় হাতের যে জি মহাকর্ষীয় ধ্রুবক সেটার মান নির্ণয় করবে। এরপর প্রত্যেকটি বস্তুর ভর দ্বিগুণ ও দূরত্ব অর্ধেক করলে আকর্ষণ বলে কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ ভর দ্বিগুণ করব, এ আর বি যে ভর, আর দূরত্ব অর্ধেক করতে বলছে 200 সেন্টিমিটার আছে সেখানে আমরা অর্ধেক করবো। তাহলে এই জিনিসটা একটু ভালো করে দেখবা, এটা ইম্পর্টেন্ট। বস্তুর ভর দ্বিগুণ করব যেটা বলা হয়েছে, আর বড় দূরত্বকে অর্ধেক করব, এতে আকর্ষণ বলে কিরূপ পরিবর্তন হবে, কারণ আকর্ষণ বল একটা দেওয়া আছে আর তুমি ভর দ্বিগুণ দূরত্ব অর্ধেক করে আর একটা আকর্ষণ বল পাবা, এই দুইটার ভিতরে কি পরিবর্তন ঘটলো সেটাই তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, অর্থাৎ আকর্ষণ বল একটা দেওয়া আছে, তুমি আর একটা বের করবা যখন ভর দ্বিগুণ ও দূরত্ব অর্ধেক হবে, ওই হিসাব করে তখন এটা বের করতে পারবে। এটা তোমরা বাড়িতে কাজটা করবা। এতক্ষণ অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা যারা অংশগ্রহণ করেছো, তোমাদের অনলাইন ক্লাসের থেকে আশা করি মহাকর্ষ আর অভিকর্ষ সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো।
তোমাদের এই ক্লাসে কোনো বিষয় বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর এই ভিডিওটি সবাইকে দেখার জন্য তোমরা লাইক, কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবা, যাতে তোমার অন্য বন্ধুরাও এই মহাকর্ষ বিকর্ষ সম্পর্কে আমার এই ক্লাসটি দেখতে পারে বা জানতে পারে। তো যাই হোক, আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছ তাদের সবাইকে আমার পক্ষ থেকে সর্বশেষ, যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছ তাদেরকে আবারও বলবো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মাস্টার মশাই, এটা সবাই সাবস্ক্রাইব করবা। আর সর্বশেষ তোমাদেরকে এই ক্লাসে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। আশা করি ক্লাসটা তোমরা বারবার দেখবে এবং যে সমস্যাগুলো হয় সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।